দেখো, গতদিন আমরা তোমাদেরকে পড়িয়েছি, আমরা না, আমি বহু বছর নয়, তোমাদেরকে পড়িয়েছি যে মিন এবং মোড। কিন্তু আমাদের চ্যাপ্টার যে মিন, মিডিয়ান, মোড। তো মাঝখান থেকে মিন, মিডিয়ান, মোডে যেটা মিডিয়ান মাঝখানে আছে সেটা বেরিয়ে চলে গেছে। আজকে আমি সেটাই পড়ানো, মিডিয়ান বা মধ্য বা মধ্যমা। প্রশ্নটি মিডিয়ান ব্যাপারটা কি? মিডিয়ান ব্যাপারটা কি? মিডিয়ান হচ্ছে চলসংখ্যার এমন একটি মান যার ওপরে, যার থেকে বেশি পাওয়া চলসংখ্যার মান বেশি পাওয়া। ধরো একটা পরীক্ষার নম্বর 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, তাহলে আমাকে এমন একটা নম্বর বলতে হবে যার থেকে বেশি পেয়েছে 50% স্টুডেন্ট আর কমও পেয়েছে 50% স্টুডেন্ট। এভাবে ব্যাপারটাকে ভাবতে পারি। আবার এভাবে ভাবতে পারি, কতগুলো ছাত্র, নম্বর পাওয়া ছাত্রদেরকে আমরা যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যেভাবেই হোক, আমরা যদি তাদেরকে সাজিয়ে ফেলি, ছোট থেকে বড় সাজাতে পারি, বড় থেকে ছোট সাজাতে পারি, তাহলে ঠিক মাঝখানে যে ছেলেটা আছে সে কত নম্বর পেয়েছে, ঠিক মাঝখানে যে ছেলেটি পড়বে সে কত নম্বর, সেই নম্বরটাকে আমরা বলে দিই মধ্য। এটা যদি কিছু লোকের আয়ের শ্রেণী হয়, কতগুলো লোকের আয় দেওয়া আছে, তাহলে আমাকে এমন একটা আয় বের করতে হবে, যে আয়ের থেকে বেশি পাচ্ছে 50% লোক, যে আয়ের থেকে কম আয় হচ্ছে 50%। ধরো আমি 80 জন লোকের উপর একটা সমীক্ষা করেছি, তাহলে সেক্ষেত্রে আমাকে এমন একটা আয় বলতে হবে যার থেকে বেশি পেয়েছে 40 জন, কম পেয়েছে 40 জন। তাহলে এই হচ্ছে মধ্যমা, এটাই আমাদের বের করতে হবে, মধ্যমা। এবার এটা বের করার দুরকম ডেটার ক্ষেত্রে এটা বের করার দুরকম নিয়ম। এক হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বিভাজন, যে ক্ষেত্রে আমরা শ্রেণীর অন্তর্গত যারা আছে, ফ্রিকোয়েন্সি আছে, সেই শ্রেণীতে যারা পড়েছে তাদের মানের একটা রেঞ্জ আমরা জানি যে এত থেকে এতর মধ্যে আছে, কিন্তু প্রকৃত মান কখনো জানি না। প্রকৃতটা কখনোই জানি না, কখনো বেরও করতে পারবো না। প্রকৃতটা জানি না, বের করাও সম্ভব। দ্বিতীয় একটা আছে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে শ্রেণী পরিসংখ্যান। ধরা যাক এটা 10 নম্বরে পরীক্ষা হয়েছে, আমি ডেটাটা দিয়েছি, 0 পেয়েছে কজন, 1 পেয়েছে কজন, 2 পেয়েছে কজন, 3 পেয়েছে কজন, করতে করতে 10 পেয়েছে কজন, শ্রেণী দিয়েছি। এখানে কে কত পেয়েছে আমরা জানি, অর্থাৎ ছেলেগুলোকে পরপর দাঁড়ালে প্রথমে 0 পাওয়া ছেলেরা দাঁড়াবে, তারপরে 1 পাওয়া ছেলেরা দাঁড়াবে, তারপর 2 পাওয়া, তারপর 3 পাওয়া, 4 পাওয়া, করতে করতে 10। এবার আমি এখান থেকে যেতে দুদিক থেকে ঠিক মাঝখানে ছেলেটাকে খুঁজে বের করতে পারি, করে বলতে হবে ঠিক আছে তুই কত পেয়েছিস, 7। হ্যাঁ ঠিক আছে, তাহলে 7 হলো। তাহলে এটা বের করি। তাহলে আমরা প্রথমে এই ধরনের ডেটার ক্ষেত্রে কিভাবে বের করে আমরা দেখব। আমরা বলছি ঠিক মাঝখানে, এই মাঝখানে নিয়ে একটা সমস্যা তৈরি কি হয়। ধরো যদি 11 জন থাকে, 11 জন আছে, আমি তাদেরকে দাঁড় করিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, ছোট থেকে বড় আমি দাঁড় করিয়ে, কম নম্বর থেকে বেশি, 11 জন। তুমি দেখো 1 2 3 4 5 6, এ হচ্ছে ঠিক মাঝখানে আছে। কেন? এর এদিকে দেখো 5 জন আছে, এর ডান দিকেও দেখো 5 জন আছে। তার মানে এই যে ষষ্ঠ জন, সে হচ্ছে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এই ষষ্ঠ জনের যে মান
ষষ্ঠ জন যেটা পেয়েছে সেটাই হয়ে যাবে মধ্যমা, সেটাই হয়ে যাবে মধ্যমা। কিন্তু সমস্যা হচ্ছে যদি 11 জনের বদলে আমার এখানে 12 জন থাক, 12 জন থাকলে কি করতাম, 12 জন থাকলে কিন্তু কোনো মাঝখানের ছেলে খুঁজে পাওয়া যাবে না। 12 জন থাকলে কোনো মাঝখানের ছেলে খুঁজে পাওয়া যাবে না। তখন কি হবে, যদি আমরা এটাকে ধরি, এর এদিকে দেখো এসে গেল কজন, 6 জন, এদিকে কজন হয়ে গেল, 5 জন। তাহলে ঠিক মাঝখানে নেই, দুদিকে সমান না। ঠিক আছে, একে যেদিকে 6 জন হয়েছে এদিকে বেশি হয়েছে, আমি একে মধ্যমা ধরলাম। যেই একে মধ্যমা ধরলাম, এদিকে কজন হয়ে গেল, 5 জন। আর এইটা আর একটু বেড়ে গিয়ে এদিকে কজন হয়ে গেল, 6 জন। যা, এও মাঝখানে নেই, এও মাঝখানে, তার মানে এখানে মাঝখানে কেউ নেই। তাহলে সেক্ষেত্রে মধ্যমা কি করে বের করবো? সেক্ষেত্রে আমরা মধ্যমা কি করি, এদের দুজনের গড় নিয়ে। তাহলে এদিকে 5 জন হয়ে গেল, দেখো 5 জন, এদিকে 5 জন, এই যে ষষ্ঠ আর সপ্তম, এই ষষ্ঠ আর সপ্তম ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে ষষ্ঠ ছেলে, তো তুই কত পেয়েছিস? সে বললো 5। সপ্তম, তুই কত পেয়েছিস? 6। তাহলে 5 আর 6 গড় কত? 5.5। 5.5 হয়ে যাবে মধ্যম। এমন হতে পারে ষষ্ঠ ছেলেকে জিজ্ঞেস, তুই কত পেয়েছিস? 10। সপ্তম ছেলেকে জিজ্ঞেস, তুই কত পেয়েছিস? আমিও 10। তাহলে দুটোই 10 হয়ে গেছে, তাহলে গড় কত? 10। দুটো সমান হতে পারে, দুটো অসমান হতে পারে। দুটো যদি সমান হয়, আর আমরা জানি দুটো সমান সংখ্যার গড় মানে সেই সংখ্যাটাই। আর অসমান হলে, মোট কথা হচ্ছে গড় নেব, সমান হলে গড়টা সমান হয়ে যাবে, অসমান হলে গড়টা অন্য কিছু পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এইরকম ডেটার ক্ষেত্রে আগে গুনে নেব কজন আছে, আগে গুনে নেব কজন আছে। যদি অযুগ্ম থাকে কোনো অসুবিধা নেই, মাঝখানে 1 জন আছে। যদি যুগ্ম হয় তাহলে মাঝখানে 2 জনকে পাওয়া যায়। এই 2 জনকে ধরলে দেখো এদিকে 5 জন, এদিকেও 5 জন। তখন আমরা কি করবো, এই 2 জনের মান দুটোর গড় বের করে দেব। পদ্ধতি বোঝা গেল? অযুগ্ম থাকলে মাঝখানে 1 জনকে পাওয়া যাবে, তার গড়টা বের করব, তার মানটা মধ্যম হয়ে যাবে। আর যদি যুগ্ম হয় মাঝখানে 2 জনকে পাওয়া যাবে, যাদের গড় হবে মধ্যম। আমরা এবারে কয়েকটা উদাহরণ দেব। এখানে কিরকম প্রশ্ন আসে, এখানে এরকম প্রশ্ন আসে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যমান বা পরিসংখ্যানের মধ্যমান বলে এরকম কতগুলো পরিসংখ্যা দেওয়া। প্রথম কাজ হচ্ছে আমাদের কটা আছে গুনতে হবে। গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কটা আছে? 14। এখানে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তারপরে যুগ্ম সংখ্যক থাকতে পারে, অযুগ্ম সংখ্যকও থাকতে পারে। তাহলে দেখো অ্যান্সার 1। আমরা প্রথমে গুনে নেব কটা আছে। কটা আছে? মোট পরিসংখ্যা, এটাকে মোট পরিসংখ্যা বলবো, 14। এটা কি? যুগ্ম। এটা হলো কি? যুগ্ম। সুতরাং যুগ্ম হলে কি হয়, আমরা একটু আগে বলেছি মাঝখানে 2 জনকে পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে এই 2 জন কারা? দেখো যদি 4 জন থাকে তাহলে মাঝখানে আছে কারা? এরা। তাহলে এই দিক থেকে যদি গুনি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তাহলে মাঝখানে কি? সেকেন্ড আর থার্ড। 4 জন থাকলে সেকেন্ড আর থার্ড। 4-এর সঙ্গে সেকেন্ডের তফাৎ কি? 4/2 হচ্ছে 2। 4/2 হচ্ছে 2, তাই সেকেন্ড হলো। এটাই যদি 6 জন হয়, ভালো করে দেখো 6 জন হয়, তাহলে মাঝখানে আছে কারা? এরা 2 জন। এরা 2 জন কারা? 1 2 3 আর 4। 3 এর সঙ্গে 6 এর কি সম্পর্ক? 3 হচ্ছে 6 এর হাফ। তাহলে এভাবে আমরা বুঝতে পারছি যে 14 যেহেতু হয়েছে, তাহলে 14/2 = 7, তার 7 নম্বর ও 8। যেমন 6 এর সময় আমরা থার্ড আর ফোর্থ নিয়েছিলাম,
4-এর সময় আমরা সেকেন্ড আর থার্ড নিয়েছিলাম। ফোর্থ এর গড় হবে মধ্যম। আচ্ছা, এই যে 7th and 4th 8 কি করে বের করবো আমরা? এখান থেকে বের করে নেব না। 7th and 8 বের করতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো একটা সাজাতে। সাধারণত আমরা কি করি? ছোট থেকে বড় সাজাই। তাহলে দেখো এখান থেকে আমরা সাজাচ্ছি। কিভাবে সাজাচ্ছি ভালো করে খেয়াল রাখবে, ভুল যাতে না হয়, যাতে একবারে। সবচেয়ে ছোট কি আছে? 2। আমরা লিখবো 2টা আর এখানে একটা কাটা দেবো কোশ্চেন থেকে। 2 এর পর কি আছে? 3, একটা 3। আর কোন 3 আছে? আর একটা 3 আছে। আর কোন 3 আছে? না, নেই। এবার দেখো 3-এর পর কি আসার কথা? 4 আছে, 4 এসেছে। 4-এর পর কি আসে? আর 4 নেই। তারপরে 5 এসছে। 5 আর আছে? না, নেই। তারপরে 6 এসেছে। 6 কোথায়? 6 আর আছে? নেই। তারপরে 7 এসেছে। 7 আর আছে? হ্যাঁ, 7 আর একটা আছে। স্যার আরেকটা 6 আছে। স্যার একটা 6 আছে। 6 আর একটা আছে, সরি। হ্যাঁ, সেটা একটু দেখে নিতে হবে। 6 7 7। তারপরে দুটো সরি, কোথায় কেটে দিলাম? আচ্ছা, 7 7 কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছিলাম, সরি। তারপরে হচ্ছে 8 8 একটা। 8 আর আছে? হ্যাঁ, আর একটা আছে। তারপরে 9। দেখো আমি এতটা খাটছি কেন? আমার তো দরকার 7th আর 8। আমার তো দরকার 7th আর 8। আমি কি 7th আর 8 পেয়ে যাইনি? ভালো করে দেখো তো, সবগুলো সাজানোর কি দরকার আছে? না, আমি কিন্তু 7th পেয়ে গেছি। 1 2 3 4 5 6 7। 7th আর 8 পেয়ে গেছি। 7th আর 8 পেয়ে গেছি, পরে বাকিটা আমি ডট ডট দিয়ে দিতে পারি। আমার দরকার নেই ওটা সাজানোর, আমার দরকার আগে লিখে নিয়েছি আমার 7th আর 8 ভ্যালুটা দরকার। তাহলে 7th ভ্যালু কত? বা 7, সপ্তম মান 6, অষ্টম মান 7, সুতরাং মধ্যমা 6 যোগ 7/2 = 6.5। তাহলে কিভাবে করছি আর একবার বলে নি। প্রথম 1 নম্বর অ্যান্সার করছি। প্রথমে আমরা গুনে নেব কটা আছে। 14টা। 14টাতে যুগ্ম, এই শব্দটা মেনশন করবে, যুগ্ম। যুগ্ম হলে বলে 14/2 মানে সপ্তম এবং তার পরবর্তী অষ্টমের গড় হবে মধ্য। এবার আমরা এটাকে ছোট থেকে বড় সাজাবো বা বড় থেকে ছোট, যেভাবেই সাজাও পাবে। বড় থেকে ছোট সাজালে তুমি 7th ভ্যালুটা 7 পাবে, অষ্টম ভ্যালুটা 8 পাবে, কিন্তু 6 আর 7ই পাবে। অষ্টম ভ্যালুটা 6 পাবে, সপ্তম ভ্যালুটা 7 পাবে, অষ্টম ভ্যালুটা 6 পাবে, কিন্তু গড় একই দাঁড়ায়। এবার আমি এটাকে সাজালাম। আমার কত পর্যন্ত সাজানো দরকার? সপ্তম আর অষ্টমটা পেলেই হয়ে গেল। তারপরেটা আমি ডট ডট দিয়ে দেবো, সময় বাঁচাবো, কারণ আমার অবজেক্টিভ এর। এবার গড় বের করে নিলাম, মধ্যমা পেয়ে গেলাম। ক্লিয়ার? এই হলো আমাদের। এবার দেখো আমাদের সেকেন্ড অঙ্কটা। সেকেন্ড অঙ্কটায় মোট পরিসংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এটা কি? অযুগ্ম। এরকম ভাবে লিখবে, লিখলে কি হবে জানো তো? নিজের ভুলটা কম হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সুতরাং মধ্যমা ইজুকাল টু, তাহলে মাঝখানে কোনটা সেটা বের করতে হবে। 13 হলে খেয়াল করে দেখো, যদি 3 হয় মাঝখানে কে? দ্বিতীয়টা। যদি 5 হয় মাঝখানে কে? ফার্স্ট সেকেন্ড থার্ড, তৃতীয়টা। মাঝখানে কে? তৃতীয়টা। যদি 3টে হয় মাঝখানে কে? দ্বিতীয়টা। তাহলে 3-এর সঙ্গে 2-এর যা সম্পর্ক, 5-এর সঙ্গে 3-এরও তাই সম্পর্ক। কি সম্পর্ক? 2 হচ্ছে 3 যোগ 1, 3 যোগ 1 কত হলো? 4, তার হাফ। 3 হচ্ছে কত? 5 যোগ 1 কত? 6, তার হাফ।
তার মানে অযুগ্ম হলে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। যেমন 11 হলে 11 যোগ 1 12/2 6, তার মানে ষষ্ঠটা হয়ে যাবে মাঝখানে। 21 হলে 21 যোগ 1 22/2, তার মানে 11তমটা হয়ে যাবে মাঝখানে। 99 হলে 99 যোগ 1 100/2, তার মানে 50তমটা হয়ে যাবে মাঝখানে। তাহলে এখানে মাঝখানে কি 13 যোগ 1/2 ইকুয়াল টু সপ্তম মান। সপ্তম মান। আবার এটাকে ছোট থেকে বড় সাজাবো। কত পর্যন্ত সাজাবো? সপ্তম মানে পৌঁছে গেলেই আমার আর দরকার নেই তারপরে সাজাবো। এইটা প্রথমে করে নিতে হবে তার জন্য। কিন্তু যদি সাজানোটা তুমি প্রথমে করো তাহলে তোমাকে কিন্তু পুরোটা সাজাতে হবে। তাহলে দেখো আমরা এটাকে ছোট থেকে বড় সাজাচ্ছি। কি করে সাজাচ্ছি? সবচেয়ে ছোট কে আছে? 2। তাহলে 2 কটা আছে? 1টা 2টো 2। আমি সপ্তমটা পেয়ে গেছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন। তো সপ্তম মান কি হলো 6। সুতরাং মধ্যমা ইকুয়াল টু 6। এটা হয়ে গেল আমাদের answer। তাহলে মধ্যমা কত হয়ে গেল? 6। তাহলে এটা আমি আরেকবার বলে দিই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে গুণে নিতে হবে কটা আছে। আমি গুণে দেখলাম 13টা আছে। অযুগ্ম এই শব্দটা লিখলে, লেখা অভ্যাস থাকলে নিজের মনে থাকবে যুগ্ম অযুগ্ম। তাহলে মধ্যমা কি হলো? 13 যোগ 1/2, তার মানে সপ্তম। কারণ খেয়াল করে দেখো সপ্তমের বাদিকে আছে কত? 1 থেকে 6 মানে 6টা। ডান দিকে আছে কত? 8 থেকে 13 মানে আবার 6টা। অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, 6টা। তাহলে এভাবে তার মানে মাঝখানে আছে। এবার সপ্তম মানটা বের করার জন্য আমরা কি করবো? এটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবো। আমরা প্রেফার করব ছোট থেকে বড় সাজাবো। সাজালাম, সাজিয়ে যেই ষষ্ঠ মানটা এলো বড় এগুলো ডট ডট লিখে দিলেই হয়। আমার দরকার নেই। ষষ্ঠ মান হচ্ছে 6। সুতরাং মধ্যমা হয়ে গেল 6। এই হলো এখানকার অঙ্ক। তো এখানে আমি একটা ডেটা নিয়েছি, যেখানে আমাকে বলা আছে যেটা হচ্ছে ভ্যালু অফ দ্য ভেরিয়েবলস 5, 6, 7, 10, 12, 13, 14, আর এটা হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি। এবার বলছি এখান থেকে মধ্যমা বের করতে। মধ্যমা বের করতে গেলে আমার কি চাই? ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কি, কিভাবে বের করে তোমরা আগে থেকে জানো। তাহলে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করলাম। 8 আর 10 যোগ করে 18, 18 আর 12 যোগ করে 30, 30 আর 10 যোগ করে 40, 40 আর 20 যোগ করে 60, 60 আর 20 যোগ করে 60 আর 10 যোগ করে 70, 70 আর 78। খেয়াল করে দেখো এখানে এইটা যদি যোগ করো সামেশন fi, এটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে চিহ্নিত করি হচ্ছে 78। দেখো n ইকুয়াল টু 78 ইকুয়াল টু ইভেন। 78 হচ্ছে যুগ্ম। 78 যেহেতু যুগ্ম তাহলে 78/2 ইকুয়াল টু 39 ও 48। এই দুটো ভ্যালু আমার দরকার। এই দুটো ভ্যালু আমাদের দরকার। আমরা কি করব? এই দুটো ভ্যালুর অ্যাভারেজ করব, গড় করব, এবং সেটাই হবে আমাদের মিডিয়ান। এবার এই অ্যাভারেজ বের করার জন্য 38 ভ্যালু বের করার জন্য আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি বোঝাচ্ছে? এর ক্রমযৌগিক পরিসংখ্যা 8 বলতে বোঝাচ্ছে এই যে 8 জন, এরা ফার্স্ট থেকে 8 এই 8টা পজিশন দখল করে বসে আছে। তার মানে প্রথম ছেলেটাও 5 পেয়েছে, দ্বিতীয় ছেলেটাও 5 পেয়েছে, এবং অষ্টম ছেলেটাও 5 পেয়েছে। কিন্তু খেয়াল করে এটা কিন্তু বোঝাচ্ছে না যে প্রথম থেকে 18 পর্যন্ত 6 পেয়েছে, তা বোঝাচ্ছে না। কারণ প্রথম থেকে 8 জায়গা দখল হয়ে বসে আছে।
তাহলে এইটা কি বোঝাচ্ছে? এটা 8th শেষ। তাহলে এইটা 9th থেকে 18th পজিশনের ছেলেরা কত পেয়েছে? 6। তাহলে 9 ছেলেটা কত পেয়েছে? মার্কস কত? যদি জিজ্ঞেস করো হ্যাঁ ভাই কত পেয়েছিস, সে বলবে 6। 10th 6 বলবে, 18th 6 বলবে। এইটার মানে কি? 19th to 30th position occupied by the candidates, 12 candidates whose marks are 7, whose values are 7, which carries the variable 7. Similarly, in this case, 30, since it ends in 30th, so it will begins with 31st to 40th. 31st to 40th students scores 10. I need 39th and 40th. 39th and 40th I need. So that shows that 39th value is equal to 39th value is 10 and 40th value is also 10. So mean is equal to 10. If you take average of 10 and 10, you will have 10. So this is mean. This is significance of cumulative frequency. This is significance of cumulative frequency. Now see, if I make this sum to 82, 80, if I make this sum 80, how? I change this frequency to 10. So this becomes 80. In that case, it is 80 equal to even. So 80 by 2, 2 is 40. So 40th and 41st value I need. Now see, 40th value is 10 and this implies 41st to 60th position occupied by the persons has variable 12. So in this case, see, the 40th value is 10 and 41st value is 12. 12. So mean is 10 plus 12 by 2 is equal to 11. 10 plus 12 by 2 is equal to 11. This is the method of finding the median from this kind of data. From this kind of data. ধরা যাক আমাদের কাছে একটা শ্রেণী পরিসংখ্যা আছে, যেখানে শ্রেণীগুলো কত? 4 থেকে 12, 12 থেকে 20, 20 থেকে 28, 28 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এখানে খেয়াল করে দেখো, সবকটা শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু সমান না। সবকটা শ্রেণীর দৈর্ঘ্য সমান না, অর্থাৎ এখানে শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান নাও হতে পারে। এই শ্রেণী দৈর্ঘ্যগুলো অসমান না সমান, সেটা সবচেয়ে বেশি এফেক্ট করে কোথায়? মোডের ক্ষেত্রে। মনে রাখবে, মিন বা মিডিয়ানে কোনটা এফেক্ট করে। তাহলে এটা হয়ে গেল, এটা হচ্ছে তাদের পরিসংখ্যান। সামেশন এফআই কত? আমরা যোগ করি 13, 25, 45, 45 15, 60, 45 আর 25 70। দেখো 70 হচ্ছে যুগ্ম, 70 হচ্ছে যুগ্ম। তাহলে যুগ্ম হলে আমরা এতক্ষণ কি করেছি? 70/2 মানে 35তম, 36তম করে আমরা গড় বের করেছি। এখানে কিন্তু আমরা তা আর করব না। এখানে আমরা সোজা 70 হলে 35তম, 71 হলে 35.5তম, যদিও 35.5তম বলে কেউ হয় না, মানগুলো বের করে নেব। কেন? কারণ এখানে আমাদের এর জন্য যে সামান্য একটু হেরফের হবে রেজাল্টে, তাতে কিছু আসে যায় না, তাতে কিছু আসে যায় না। কারণ আমাদের সবকিছুই তো এখানে কল্পনা পোষিত। কারণ কেই যে 5 জন 4 থেকে 12 পেয়েছে, কে কত পেয়েছে আমরা কেউ কিছু জানি না। যা ধরবো সেটাই ভুল হতে পারে।
ফলে এখানে ওই যে দুটো 50তম 70তম 35তম আর 36তম বের করে ঘর করে যা পাবো, আর 35তম বের করলে দেখবে খুব সামান্য হেরফের একটা হবেই, কিন্তু সেটা খুব সামান্য। ওই সামান্যটা আমরা ইগনোর করতে পারি। ক্লিয়ার? সেই জন্য এখানে আমরা এইটা হচ্ছে এন। আমরা এবার এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করব। এফ আই ইজ ইকুয়াল টু ক্রমযৌগিক পরিসংখ্যা। কত? 5, 8 আর 5 13 আর 12 25, 25 আর 20 45, 17 62, 68 হয়ে গেল। এবার দেখো এখানে n/2, তার মানে 70/2, তার মানে 35। এবার তোমাকে এমন একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে যেটা হচ্ছে প্রথম পরিসংখ্যা যা 35 বা 35-এর থেকে বড়। দেখো এইটা 35 থেকে বড় না, এ না, এ না, এরা সবাই কিন্তু 35 থেকে বড়, কিন্তু প্রথম কে বড়? 45। প্রথম কে বড়? 45। তাহলে আমরা এটাকে ভেবে লিখবো। দেখো 45-এর আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা 35-এর থেকে ছোট, আর 45 হচ্ছে 35-এর থেকে বড়। সেই জন্য এটাকে লিখবে 25 লেস দেন 35 লেস দেন 45। অর্থাৎ এই 45 ক্রমযৌগিকটা এই 25 থেকে 45-এর মাঝখানে আছে 35টা, সেটা আমরা এখানে লিখি। তাহলে দেখো আমরা একটু আগে বলেছি এইটা মানে কত? এটা 13 মানে 14 থেকে 25, এই কটা পজিশন কি? এই 12 জন দখল করে বসে আছে। ক্রমযৌগিক মানে এখানে কি? এটা 25-এ শেষ হয়েছে, 26 থেকে 45 পর্যন্ত পজিশন কারা দখল করে বসে আছে? এরা। তাহলে 45, 35টা কোথায় আছে? এখানেই তো আছে 35। 35টা কোথায় আছে? এখানেই আছে। তার মানে 35 ভ্যালুটা কোথায় আছে? এই 28 থেকে 40-এর। 35 ভ্যালুটার মান কত? 28 থেকে 40-এর মধ্যে। সেই জন্য আমরা লিখছি 28 থেকে 40 হলো মধ্যমা শ্রেণী। এই 28 থেকে 40 হলো মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাস। সুতরাং এই 28 থেকে 40 হলো মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাস। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা বের করা, তারপর হচ্ছে মিডিয়ান ক্লাসটা আইডেন্টিফাই করা। কিভাবে লিখলাম বোঝা গেছে? এইটা করার পর আমরা সূত্র বসাবো। মিডিয়ান is equal to L plus n/2 minus capital F by small f into C। এখানে L হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস, আমি সংক্ষেপে এমসি লিখি। তার লোয়ার বাউন্ডারি মিডিয়ান ক্লাস কত? 28। এফ স্মল এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস এইটা। মিডিয়ান ক্লাসটা কি করবে? এরকম একটা করে মার্ক করে নেবে, পেন্সিল দিয়ে হোক, পেন দিয়ে হোক, এরকম একটা মার্ক করে নেবে। তাহলে তোমার ফোকাসটা সরে যাবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 20। লিখে দিন। সি ইজ ইকুয়াল টু লেন্থ অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের লেন্থ ভালো করে দেখো, 40 থেকে 28 থেকে 40, তাহলে 40 থেকে 28 বাদ দিলে 12। তা সবকটাই তো হলো। ক্যাপিটাল এফটা কি? ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস। Previous class, that is 25. That is 25. Previous class, that is 25. তাহলে আমরা সবকটা আইডেন্টিফাই করে ফেললাম। এবার যেই আইডেন্টিফাই করলাম, এবার আমরা সূত্রে বসিয়ে দেবো, মিডিয়ানের মান পেয়ে যাবো।
দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমাকে তো এইটুকুনি দেওয়া থাকবে, আমাকে এইটুকুনি দেওয়া থাকবে পরিসংখ্যান। এটা করতে গেলে আমাদের যে কাজগুলো প্রথম করতে হবে, ফার্স্ট আমাকে দেখতে হবে শ্রেণীগুলো কন্টিনিউয়াস আছে কিনা, অর্থাৎ এর শেষ আর এর শুরু সমান আছে কিনা, সব কটা কন্টিনিউয়াস আছে কিনা ফার্স্ট তোমাকে চেক করতে হবে। তাহলে কন্টিনিউটি তুমি চেক করে ফেললে, সব কটা কন্টিনিউটি চেক করে ফেললে, কন্টিনিউটি চেক করার পর হয়ে গেল। যদি কন্টিনিউয়াস না থাকে কন্টিনিউয়াস তৈরি করে ফেল। নেক্সট তোমাকে দেখতে হবে যোগ করে এন কত হচ্ছে। তাহলে এখানটা আমরা কি করবো, প্রথমে এনটা বের করে নিলাম 70। পার্থক্য কি হচ্ছে, আমরা আগের বার 70 যুগ্ম হলে 70-এর অর্ধেক 35 আর 36 নম্বর বের করে তাদের গড় করেছিলাম, এখানে তা করবো না, এখানে সোজা 35 নম্বর বের করবো। যদি 71 হয় 71/2 35.5 নম্বর বের করে দেবো, যদিও 35.5 নম্বর বলে কেউ থাকে না। এবার ক্যাপিটাল এফ বের করলাম, করার পর এটা যেহেতু n/2 35 বেড়েছে, আমরা এমন একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব যেটা হচ্ছে ফার্স্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মোর দ্যান অর ইকুয়াল টু 30। এটা 35 বা 35-এর থেকে বড়, তা সেটাকে 45, এটা সবাই বড়, কিন্তু এ হচ্ছে প্রথম যে 35-কে ক্রস করবে। তাহলে যে শ্রেণীর পরিসংখ্যা প্রথম 35-কে ক্রস করবে সেটাই হয়ে যাবে আমাদের মধ্যমা শ্রেণী। সেটা একটু এরকম গোল করে মার্ক করবে, সেটা একটু গোল করে মার্ক করবে। মধ্যমা শ্রেণী হয়ে গেল, আইডেন্টিফাই হয়ে গেল, এরকম ভাবে লিখবো। দেখো 35 কিউমুলেটিভ 25 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 35 থেকে ছোট, তারপরে 45 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 35 থেকে বড়। সো 35 লাইজ ইন বিটুইন 25 and 40। তাহলে আমরা জানি 25 মানে 40, এটা যেহেতু 13 ছিল 14 থেকে 25তম পজিশনে ছেলেরা এখানে আছে, এইটা মানে 26 থেকে 45 পর্যন্ত পজিশন এরা অকুপাই করেছে, যাদের মার্কস 28 থেকে 40, তার মানে 35 তো এদের মধ্যেই আছে। তাহলে এটা মধ্যমা শ্রেণী। তারপর আমরা সোজা এই ফর্মুলায় বসিয়ে দেব। এই ফর্মুলা কি, এল মিডিয়ান ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফ বাই এফ ইন্টু সি। তাহলে এল হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস, যার মানটা তুমি পেয়ে গেছো, লিখে দিলে। হ্যাঁ, তারপরে তুমি এফ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, সেটাও তুমি পেয়ে গেছো, লিখে দিলে। তারপরে সি হচ্ছে লেন্থ অফ মিডিয়ান ক্লাস, এখান থেকে বের করে লিখে দিলে। এফ ক্যাপিটাল এফ হচ্ছে এইটা, মানে যে মিডিয়ান ক্লাস তার আগেরটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপিটাল। এইটা হচ্ছে স্মল এফ, মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হয়ে যাচ্ছে স্মল, এই 20টা হয়ে যাচ্ছে স্মল এফ। এইটা হয়ে যাচ্ছে 28 হচ্ছে এল, আর এই দুটোর বিয়োগফল হয়ে যাচ্ছে সি। এবার আমরা মান বসিয়ে দিলাম, অঙ্ক করে ফেললাম। এ প্রসঙ্গে একটা কথা বলি, ধরো কোনোভাবে এই ফ্রিকোয়েন্সিটা 90 হয়ে গেছে। 90 করে দেওয়া কোনো ব্যাপার না, এখানে 20 বাড়িয়ে দেবো, আমি এটা 2 করে দিলাম, 27 করে দিলাম, এইটা 82 হয়ে গেল, আর এটা 8 করে দিয়েছি, এটা 90। এটা 90 হয়ে গেছে। এবার দেখো 90/2 ইকুয়াল টু কত হলো, 45। তুমি দেখো এই 45টা এই 45-এর সঙ্গে সমান হয়ে গেছে। ওই যে বললাম না 35-এর সঙ্গে সমান বা বড় হতে হবে, সমান হয়ে গেলে কি হবে, যেই 45টা সমান হয়ে গেল সঙ্গে সঙ্গে মধ্যমা হয়ে গেল 40। যদি দেখো কখনো সমান হয়ে গেছে, তাহলে যে শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সঙ্গে সমান হয়ে যাবে সেই শ্রেণী ঊর্ধ্বসীমা হয়ে যাবে মধ্যমা। কেন বলো তো, কারণ তুমি n/2 এর জায়গায় 45 বসাও, তুমি এফ এর জায়গায় 25 বসাচ্ছ, তাহলে 45 মাইনাস 25 কত হয়ে গেল, 20। তুমি এফ এর জায়গায় তো 20 বসিয়েছো, তাহলে 20/20 কেটে গেল, 1 হয়ে গেল, ইন্টু সি। তার মানে ইন্টু সি মানে কত, আর 40 বিয়োগ 28, তাহলে তোমার কি হলো 28 যোগ 45 বিয়োগ 25/20 গুণ 40 বিয়োগ 28, এটা 1 হয়ে যাওয়াতে এটা 28 যোগ 40 বিয়োগ 28, তখন 28 কেটে গিয়ে 40 হয়ে যাচ্ছে। তাহলে যদি কখনো এরকম ঘটনা ঘটে যে ওপরে কোনো একটার সঙ্গে মিলে গেছে, তাহলে জানবে সেই শ্রেণীর সর্বোচ্চ পরিসংখ্যাটা হয়ে যাবে
মিডিয়ান। একবার আমি স্কুলের পরীক্ষায় এরকম একটা ডেটা দিয়ে দিয়েছিলাম, ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে দিয়েছিলাম একটা শ্রেণী, আর এটা দিইনি, ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম নাও এবার মিডিয়ান বের করো। সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল, 45-90 দেওয়া ছিল অবজেক্টিভে 2 মার্কস। অনেকে বলে তো বড় অঙ্ক, এখান থেকে স্মল এফ বের করতে হবে, এরম করতে হবে, এটা কি 2 নম্বরের অঙ্ক হয়? কিন্তু কারা খেয়াল করেনি যে এটা 2 নম্বরই অঙ্ক। একে কি বলে? এ ধরনের অঙ্ককে 2 নম্বরই অঙ্ক বলা হয়। যদি n/2 কোনো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায়, তাহলে সেই শ্রেণী ঊর্ধ্ব সীমানা হবে মধ্যমা। তাহলে কি বললাম? যদি n/2 = কোনো একটা এফ হয়ে যায়, ক্যাপিটাল এফ, তাহলে সেই শ্রেণীর ঊর্ধ্ব সীমা হয়ে যাবে মিডিয়া। তো আমাদের আজকে নেক্সট টপিক হচ্ছে ওজাইভ বা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখ। ক্রমযৌগিক পরিসংখ্যা তোমরা জানো, এই ক্রমযৌগিক পরিসংখ্যাকে একটা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করাকে আমরা বলি ওজাইভ বা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখ। ক্রমযৌগিক পরিসংখ্যা 2 ধরনের হয়, একটা ক্ষুদ্রতর সূচক আর একটা বৃহত্তর সূচক। ঠিক একই কারণে এই ওজাইভ 2 রকম, একটা ক্ষুদ্রতর সূচক ওজাইভ আর একটা হচ্ছে বৃহত্তর সূচক। যদি কোনো কিছু উল্লেখ না থাকে যে বৃহত্তর আঁকো না ক্ষুদ্রতর আঁকো, কিছু বললো না, শুধু ওজাইভ অঙ্কন করো, সেক্ষেত্রে আমরা ক্ষুদ্রতর সূচক আঁকবো। সেক্ষেত্রে ক্ষুদ্রতর সূচক চাইলে কিছু বলার প্রয়োজন পড়ে না। যদি বৃহত্তর সূচক হয় তখন সেক্ষেত্রে উল্লেখ করা থাকে। এর জন্য তোমাদেরকে গ্রাফ পেপার দেওয়া হয়। এবং গেল 2 বছর ধরে কোনো ওজাইভ আসেনি, ফলে তোমাদের বছরে ওজাইভ আসার একটা প্রবল সম্ভাবনা আছে। তবে ওজাইভ আমরা শিখবো, যেটা বলা উচিত নয় সেটা বলবো। সেটা হচ্ছে পরীক্ষায় যদি অন্য অঙ্কগুলো পারো তাহলে সেগুলোই করবে, ওজাইভটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ এটা বেশি সময় নেয়। তোমরা দেখবে এটা বেশ কিছু সময় নেয়। লেখচিত্র আঁকা মানে একক লেখো, অমুক লেখো, ছবি আঁকো, পরিসংখ্যা তৈরি করো ইত্যাদি, বেশি সময় নিয়ে নেয়। কঠিন নয়, কিন্তু এটা হচ্ছে বেশি সময় সাপেক্ষ। আর কখনোই তোমাকে একই সাথে দুটো ক্রমযৌগিক পরিসংখ্যা লেখো আঁকতে বলবে না। ক্ষুদ্রতর আর বৃহত্তর দুটো একসাথে আঁকতে বলবে না। তোমাকে হয় ক্ষুদ্রতর আঁকতে বলবে, না হলে বৃহত্তর আঁকতে বলবে, যে কোনো একটা আঁকতে বলবে। আমরা বাড়িতে প্র্যাকটিসের সময় যেটাই দেখ না কেন, আমরা তার ক্ষুদ্রতর এবং বৃহত্তর দুটোই আঁকব। ক্ষুদ্রতর এবং বৃহত্তর দুটোই আঁকব। প্রথমে আমরা দেখাবো মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী আমরা কিভাবে ওজাইভ আঁকবো। তারপরে আমরা দেখবো অ্যাকচুয়ালি ওজাইভ কিভাবে আঁকে, সঠিক পদ্ধতিটা কি। প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের, অর্থাৎ যেভাবে আঁকলে তুমি মাধ্যমিকে পুরো নম্বর স্কোর করতে পারবে। কিন্তু এই পদ্ধতিটাই তোমার উঁচু ক্লাসে গিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে গেলে তখন এই ছবিটাই আঁকলে তুমি পুরো নম্বর পাবে না। পরিসংখ্যা, পরিসংখ্যা হচ্ছে এফআই। আমি খুব ক্যাপিটাল এফআই বানাবো। করকম ক্যাপিটাল এফআই হয়? 2 রকম। একটা ক্ষুদ্রতর সূচক, আমি লেস দেন গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলেই হবে, বাস। লেস দেন টাইপ লিখতে পারো, গ্রেটার দেন টাইপ লিখতে পারো, এত টাইপ লিখি। ধরো শ্রেণীটা, আবারও বলছি, শ্রেণী কিন্তু এখানে একমাত্র গড় বাদে আর সব জায়গায় শ্রেণীকে নিরবিচ্ছিন্ন হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। সেই জন্য আমি কন্টিনিউয়াসই নেব। যদি কন্টিনিউয়াস না থাকে কন্টিনিউয়াস বানিয়ে নিতে হবে, যদি কন্টিনিউয়াস না থাকে কন্টিনিউয়াস তোমাকে বানিয়ে নিতে হবে। ধরো এটা হলো 4 থেকে 10, 10 থেকে 16, 16 থেকে 22, 22 থেকে 28, 28 থেকে 34, 34 থেকে 34।
ধরো এখানে পরিসংখ্যা বলছি 4, 8, 10, 11, 7। তাহলে তুমি এখানে সামেশন এফআইটা বের করবে। এই সামেশন এফআই বের করার জন্য কোনো নম্বর নেই, কিন্তু সামেশন এফআইটা হচ্ছে চেকিং তোমার এইগুলো ঠিক আছে কিনা বের করতে। 8, 4, 12, 12 আর 10 22, 33, 40, 43। এবার ক্রোমোজোম লেস দ্যান টাইপ মানে 4, 12, 12 আর 10 22, 33, 40, 43। দেখো এই দুটো সমান হয়েছে, মানে তোমাকে এটা আশা করা যায় ঠিক আছে। এটা মানে বৃহত্তর সূচক নিচ থেকে যোগ হবে 3, আর সাথে যোগ হলো 10, 10 আর 11, 21, 21 আর 10, 31, 31 আর 8, 39, 39 আর 43। খেয়াল করে দেখো এই তিনটে সমান। আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখো, একটা মজার জিনিস দেখো। এই শ্রেণীটার দেখো ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা কত? ক্রমযৌগিক 43, বৃহত্তর সূচক 3, যোগ করো 43, 3 যোগ করো, কত পেলে? 46। এই শ্রেণীটা দেখো যোগ করো কত? 50। এই শ্রেণীটা যোগ করো দেখো 54। এই শ্রেণীটা যোগ করো 53। এই শ্রেণীটা দেখো 51। এই শ্রেণীটা দেখো 47। মজার জিনিস দেখো 47 মানে হচ্ছে 43, এই যে 43 মানে এন, এটা হচ্ছে এন প্লাস F1, এন এর সঙ্গে F1, সরি 47 এন এর সঙ্গে F1 যোগ হয়ে গেল। এইটা দেখো এন প্লাস F2, এটা হচ্ছে এন প্লাস F3, এটা হচ্ছে এন প্লাস F4, এটা হচ্ছে এন প্লাস F5, এটা হচ্ছে এন প্লাস F6। অর্থাৎ যে কোনো শ্রেণীর ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার সমষ্টি কি হয়? মোট পরিসংখ্যা যোগ ওই শ্রেণীর পরিসংখ্যা, মোট পরিসংখ্যা যোগ ওই শ্রেণীর পরিসংখ্যা। এখান থেকে তোমার কিছু অবজেক্টিভ আসবে। ধরো আমি বলে দিলাম কোন একটি শ্রেণীর মোট ক্ষুদ্রতর উভয় প্রকার ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে এত এত, আর মোট পরিসংখ্যা এত। ওই শ্রেণীটির পরিসংখ্যা সূত্র থেকে পেয়ে যাবে, ওইখান থেকে পেয়ে যাবে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই দুটো যোগফল মোট পরিসংখ্যা যোগ এইটা। এখান থেকে অবজেক্টিভ অনেক সময় আসে। আমি একবার দিয়েছিলাম পরীক্ষায়, খুব কম ছেলেই পেরেছিল, তবে কিছু ছেলে পেরেছিল। তাহলে এখন তোমরা পারবে। মনে থাকবে কি বলা হলো? যে কোনো শ্রেণীর উভয় প্রকার ক্রমযৌগিক পরিসংখ্যার সমষ্টি ইকুয়াল টু এন প্লাস ওই শ্রেণীর পরিসংখ্যা। এন প্লাস ওই শ্রেণীর পরিসংখ্যা। বোঝা গেছে? এবার দেখো যেই নাকি আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি হয়ে গেল, এবার আমাদের পালা হচ্ছে গ্রাফ আঁকা। এবার আমাদের হচ্ছে গ্রাফ আঁকার পালা। গ্রাফ কাগজ থাকলে গ্রাফ কাগজে, নাহলে সাদা কাগজে। বাড়িতে গ্রাফ কাগজে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় তোমাদের গ্রাফ কাগজ দেওয়া হবে। আমরা কি করব, যেহেতু গ্রাফ কাগজ নেই, আমি গরিব মানুষ, লকডাউনে আটকে আছি, আমি এরকম একটা দুটোর বাড়িতে সাদা কাগজেও প্র্যাকটিস করতে পারো, কারণ উঁচু ক্লাসে 11-12 উঠে গেলে তখন তোমাদের কিন্তু আর গ্রাফ পেপার দেওয়া হবে। 11-12 উঠে গেলে গ্রাফ পেপার আর চাইলেও পাবে না। এবার দেখো কটা শ্রেণী আছে, গুনে নেবে প্রথমে। 1, 2, 3, 4, 5, 6।
এবার 6টা শ্রেণী করা যাবে এরম ভাবে এই জায়গাটাকে ভাগ করে নেবে। এটুকুনি বুদ্ধি তোমাদের আছে। 6টা শ্রেণীর মতো করে এটাকে তোমরা ভাগ করো। আমি কি করব, স্কেল দিয়ে যেহেতু আমি আঁকছি, আমি এখানে এটাকে বসিয়ে এরম ভাবে যে কোনো ধরে 1 সেন্টিমিটার পরে আমি এরকম দুপ করে দাগ দেবো। এরকম এই 1 সেন্টিমিটার পরে 1 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে দাগ দিই। 2টো শ্রেণী হলো, 3টে 1 ইঞ্চি পরে দিলাম। 1 2 1 2 3 4 5, আমার 6টা দরকার, আমি একটা বেশি দিয়ে রাখলাম। 6টা দরকার, আমি একটু বেশি দিয়ে রাখলাম। শ্রেণীগুলো কন্টিনিউয়াস আছে, তাহলে এটা হলো 4, এটা 10, এটা 16, এটা 22, এটা 28, এটা 34, এটা 40, এটা 46। লাগুক আর না লাগুক দিয়ে রাখ। এইদিকে কি করব, এইদিকে কি করব, পরিসংখ্যা আছে, সর্বাধিক পরিসংখ্যা কত, 43। তাহলে আমি এদিকে 43 পর্যন্ত দিয়ে রাখবো। ধরো আমি এখানে কি করলাম, কি এখানে 43 পর্যন্ত দিয়ে রাখলাম। আমি এটা যে কোনো একটা একক করে এটুকুনিকে 10, 20, 30, 40, 50 এরকম ভাবে ঠিক করলাম। 10, 20, 30, 40, 50, যেহেতু 43 আছে পর্যন্ত করে। এবার আমি গ্রাফটা আঁকবো। ধর আমি ক্ষুদ্রতর সূচক আঁকছি। ক্ষুদ্রতর সূচক, আগে আমাকে ভাবতে হবে ক্ষুদ্রতর সূচকে এর মানে কি। দেখো এর পরিসংখ্যা 4, তার মানে কি, এই 4 জন 4টে স্কোর বা 4টে পরিসংখ্যার মান 10-এর থেকে ছোট। তাহলে 4-এর সঙ্গে করসপন্ডিং কে 10, 10-এর থেকে ছোট মান। এইটা পরিসংখ্যার 12 মানে কি, তার মানে 12টা পরিসংখ্যার মান 16-র থেকে ছোট। এইটা 22 মানে কি, 22-এর, আমি যদি এটা পরীক্ষা যদি নম্বর হয়, আমি যদি তোমাকে প্রশ্ন করি 22-এর কম কজন পেয়েছে, দেখো এরাও 22-এর কম পেয়েছে, এরাও 22-এর কম পেয়েছে, এরাও 22-এর কম পেয়েছে। যদি আমি প্রশ্ন করি 22-এর কম কজন পেয়েছে, তখন এই তিনটে যোগ করতে হবে, তার মানে 22 পাবে। তার মানে এইটা পেয়েছে। তার মানে 4 ফ্রিকোয়েন্সি, এদিকে তো পরিসংখ্যা, এখানটা আমরা এরকম ভাবে লিখে দেবো পরিসংখ্যা। এখানে লিখবো শ্রেণী, পরিসংখ্যা শ্রেণী। তাহলে এই 4টা বসাবো কোথায়, 10-এ। 4টা কোথায় বসাবো, 10-এ। 10, 4 মেপে একটা বিন্দু বসিয়ে দিলাম, 10, 4। তারপরে কি হচ্ছে 12, 8, 12, 8, সরি 10, 4, এটা হচ্ছে 16, 12, 16, 12, 16, 12। তা 16-তে হলো 12, এতটা 10, আমি এটা হাতের আন্দাজেই বসাচ্ছি, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে মেপে বসাবে। তারপরে দেখো 22, 22, 22-এ হচ্ছে, এটা হচ্ছে 20, 22 এরম জায়গায় 22, 22 বিন্দুগুলো। তারপরে দেখো 28, 33, 28, 30, 33 একটু উপরে। তারপরে কত হচ্ছে 34, 40, 34, 40। তারপরে কত হচ্ছে 34-এ পর 40, 43। তুমি পাশে পাশে স্থানাঙ্ক গুলো লিখতে পারো, নাও লিখতে পারো। এবার এইগুলোকে এরকম ছোট ছোট রেখাংশ দিয়ে জুড়ে দাও, বিন্দুগুলো, বিন্দুগুলো রেখাংশ দিয়ে জুড়ে দাও। বিন্দুগুলো রেখাংশ দিয়ে জুড়ে দিলেই তুমি ক্ষুদ্রতর সূচক ওজাই পেয়ে গেলে। ক্ষুদ্রতর সূচক ওজাই পেয়ে গেলে। তাহলে এটা কিভাবে বের করতে হবে, খেয়াল রাখবে, এই 4 মানে 4-এর সঙ্গে কার সম্পর্ক, এই 4-এর নয় 10-এর। এই 12-এর সঙ্গে কম কার সম্পর্ক, 10-এর নয় 16। ওই জন্য 16-তে ওই বিন্দুগুলো বসানো। ক্লিয়ার? এবার এইটাই যদি ক্ষুদ্রতর সূচক, বৃহত্তর সূচকটা আঁকি, আর বৃহত্তর সূচকের মানে কি বুঝতে হবে। তাহলে এর বৃহত্তর সূচক 43, তার মানে কি, মানে হচ্ছে 43 জনের স্কোর 4-এর থেকে বেশি। খেয়াল করে রাখো, 43 জনের স্কোর কিন্তু 4-এর থেকে বেশি। একটু বুদ্ধি দিয়ে বিচার করলেই পাবে। 3 জনের স্কোর 34-এর থেকে বেশি, কারণ এই 3 জন তো 34 থেকে 40-এর মধ্যে পেয়েছে। অ্যাকচুয়ালি এটা গ্রেটার দ্যান না, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর এটা হচ্ছে লেস দ্যান, কারণ যারা 34 পেয়েছে তারাও এখানে আছে।
আর এখানে কিন্তু সবাই 10-এর থেকে ছোট, কম। এইটা লেস দেন টাইপ, এটা গ্রেটার দেন ইকুয়াল টু টাইপ হওয়া উচিত। কিন্তু ওটাকে আমরা বৃহত্তর সূচক বলি। তাহলে দেখো 43-এর সঙ্গে কার সম্পর্ক? 4-এর। 39-এর সঙ্গে কার সম্পর্ক? 10-এর। 31-এর সঙ্গে কার? 16। 16-এর সঙ্গে কার? 22। 10-এর সঙ্গে কার? 28। 4-এর সঙ্গে কার? 34। তাহলে আমরা সংখ্যাটা কি বসাবো? 443। এই দেখো 4, 4-এ 43, 443। আমি এটা লিখি 443, বুঝতে সুবিধা হবে। 443-এর পরে কি? 10, 39। 10 মানে একটু সরে গেলাম, 39। 10, 39। তারপরে কত? 16, 16, 31। 16, 31। পরীক্ষায় কিন্তু লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখছি। 16, 31। তারপরে 22-এ কত? 22-এ 21। 22-এ 21। 22 এটা ছিল, 22-এ 22 ছিল, 22-এ 21 একটু নিচে। 22, 21। এই ওপরের বিন্দুটা ছিল 22, 22। 22, 21। তারপর হচ্ছে 28-এ 10। তারপর হচ্ছে 34-এ 3। বিন্দুগুলো বসিয়ে দিলাম। এবার এদেরকে এরকম দাগ দিয়ে দিয়ে জুড়ে দেবো। দাগ দিয়ে দিয়ে জুড়ে দেবো। ব্যাস, আমাদের বৃহত্তর সূচক হয়ে গেল। তাহলে খেয়াল করো, ক্ষুদ্রতর সূচকটা এরম ভাবে ওঠে আর বৃহত্তর সূচকটা এরম ভাবে নামে। তাহলে এই হলো আমাদের ওজাইভ আঁকার পদ্ধতি। না, আমি যে বললাম যে মাধ্যমিকে পাস করার জন্য কতটা করতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য, এভাবে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন উঁচু ক্লাসে উঠবে, অ্যাকচুয়ালি এটা প্রসেস নয়, এটা গ্রাফ নয়। ওজাইভ কখনো এরকম হাওয়ায় ভাসে না, ওজাইভ সবসময় এক্স অক্ষকে টাচ করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওজাইভ এরকম কাটা কাটা লাইন হয় না, ওজাইভ একটা স্মুথ লাইন। একটা স্মুথ লাইন, স্মুথ লাইন দিয়ে জুড়ে, স্মুথ, কাটা 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 হবে, একটা স্মুথ লাইন দিয়ে। প্রকৃত পদ্ধতি কি হচ্ছে, এই শ্রেণী পরিসংখ্যা যেহেতু শূন্য না, আমাদের এর আগের শ্রেণীটা নিতে হবে। তা 6 6 করে বাদ দাও, দরকার পড়ে আগের শ্রেণীটা -2 থেকে 4 নিতে, যার পরিসংখ্যা নিতে হবে 0। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক আঁকার জন্য। ক্ষুদ্রতর সূচক আঁকার জন্য আগের পরিসংখ্যাটা নিতে হবে। তাহলে কত হলো এটা? 0, 4, 12, 22, 33, 40, 43 হয়ে গেল। তাহলে দেখো এই 0টা কার সঙ্গে? 4-এর সঙ্গে। তাহলে 4-এ 0। তাহলে সঙ্গে সঙ্গে গ্রাফটা এখানে জুড়ে গেল। এই জুড়ে যাওয়ার জন্য আগের শ্রেণীটা নিতে হয়, জুড়ে যাওয়ার জন্য আগের শ্রেণীটা নিতে হয়। আর এই বৃহত্তর সূচক করার জন্য এর পরের শ্রেণীটা নেওয়া দরকার। কি পরে? এর পরের শ্রেণীটা। এবং তার পরিসংখ্যা কত নেব আমরা? আবারও আগেরটা পরিসংখ্যা যেমন 0 নিয়েছি, তার মানে এখানে আমরা 40 থেকে 46 একটা শ্রেণী নেব, যার পরিসংখ্যা নেব 0। ফলে এইটাতে আমার কোনো কাজে লাগবে না ক্ষুদ্রতরতে, বৃহত্তরতে এটা আবার কাজে লাগবে। বৃহত্তরতে এটা কাজে লাগবে। কত দিয়ে শুরু হলো? 0, 3, 10, 21, 31, 39, 43। সেখানে আবার দেখো এই জায়গাটা কোনো কাজে লাগবে না। এখানে যেমন এই জায়গাটা কোনো কাজে লাগে না, ওখানে আবার এইটা কাজে লাগবে। তাহলে বাকি বিন্দুগুলো তো আমি বসিয়েছি, শুধু 0 কার সঙ্গে আছে? 40। এই 40 0 বিন্দুটা আমি বসাই। তাহলে যেই 40 0 আসবে, এটা এখানে এসে জুড়ে যাবে। সেই জন্য বলা হয় ওজাইভ করার সময় আঁকার পর যেই আসবে এটা এদিকে জুড়ে দেবে, এটা এদিকে জুড়ে দেবে। এই জুড়ে দেওয়ার পর একটা মজার জিনিস দেখায়। তুমি এই ছবিটাকে যদি একটু ঘুরিয়ে দেখো, দেখো আমি ছবিটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি তোমার সাপেক্ষে। দেখো, ঘুরিয়ে দিলাম। দেখো কেমন একটা বালি ঘড়ির মতো শেপ দেখাচ্ছে। এই শেপটা কেমন একটা বালি ঘড়ির মতো হয়ে গেছে, দেখেছো?
হ্যাঁ, এবং দেখো এটা কিরকম একটা সিমেট্রিক হয়েছে, একটা সিমেট্রিক বালি ঘড়ির মতো এটা দেখতে লাগবে। তাহলে দেখো আমরা যদি এই ছবিটাকে একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে পর আমরা কি দেখতে পাবো, এই ছবিটা এরকম একটা বালি ঘড়ি, মানে দুটো যদি তুমি আঁকো দেখবে এরকম সুন্দর সিমেট্রিক বালি ঘড়ির মতো দেখতে লাগবে, সিমেট্রিক একটা বালি ঘড়ির মতো দেখতে লাগবে ছবি, একটা ক্ষুদ্রতর সূচক, একটা বৃহত্তর সূচক। যদি দেখো এটা সুন্দর সিমেট্রিক বালি ঘড়ির মতো দেখতে হয়েছে ঘুরিয়ে, তাহলে বুঝবে তোমার আঁকাটা ঠিক আছে, তাহলে তুমি কনফার্ম যে তোমার আঁকাটা ঠিক আছে। যদি আঁকাটায় কোনো গন্ডগোল হয় তাহলে এই সিমেট্রিক সিটিটা থাকবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আমরা যখন উঁচু ক্লাসে আঁকতে দিই একই জায়গায়, তখন আমরা চেক করার সময় এরকম ভাবে জাস্ট ঘুরিয়ে দেখে নিই যে বালি ঘড়ির মতো দেখতে হয়েছে। এর আরো একটা মজার ধর্ম আছে, কি জানো, এই যে ছেদ বিন্দুটা, দেখো ছেদ বিন্দুটা আমি এঁকেছি তো দুটো, এই ছেদ বিন্দু বরাবর যদি তুমি আঁকো, মোট পরিসংখ্যা কত ছিল, 43, তো তুমি দেখবে এই বিন্দুটা 21.5 গিয়ে পড়েছে, অর্থাৎ 43/2 গিয়ে পড়বে এই দাগটা। এই 43/2 এর সমান সমান হবে এই দাগটা। শুধু তাই না, এইটাকে যখন এখানে নিয়ে এসে ফেলে দেবো, এইখানে যে ভ্যালুটা পাবো চলসংখ্যার, সেটা হচ্ছে মধ্যমার মান, সেটা হচ্ছে মধ্যমান। তাহলে আমরা দুটো ওজাই যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কি হয়, মধ্যমা কমা n/2। উভয় প্রকার ক্রমযৌগিক পরিসংখ্যা লেখো, বা উভয় প্রকার ওজাই যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হয় মধ্যমা কমা n/2। এবার আমি তোমাকে এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিলাম, দিয়ে বললাম n কত, মধ্যমা কত, বুঝে গেছি? তাহলে এই হলো ব্যাপার। বা বললাম মধ্যমা এত, শ্রেণী পরিসংখ্যা এত, সমোট পরিসংখ্যা এত, তাহলে উভয় প্রকার ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন লেখচিত্র কোন বিন্দুতে ছেদ করবে, এটা তুমি অবজেক্টিভের প্রশ্ন হতেই পারে। এবার এই যে ধর্মটা, এই ধর্মটা কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, ধরো একটা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখো আমার জানা আছে, একটা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখো আমার জানা আছে, আমি এই ধর্মটা কাজে লাগিয়ে সেখান থেকে মধ্যমা বের করব। ধরো তুমি আমাকে একটা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখো এরকম ভাবে দিয়ে দিচ্ছ, আমি দেখো এটা থেকে মধ্যমা কি করে বের করবো, আমি এটা টানবো, লম্ব টানবো, টেনে এর ঠিক মধ্যবিন্দুটা বের করব, মিড পয়েন্ট। দেখো এই দুটো দৈর্ঘ্য সমান, মিড পয়েন্টটা বের করার পর এখান থেকে একটা লম্ব সরল রেখা আঁকবো, এটাকে পি বিন্দুতে ছেদ করবে, পি বিন্দু থেকে এখানে ফেলে দেবো, এইটা হয়ে গেল মিডিয়ান। এটার মানটা আমি গ্রাফ পেপার থেকে দেখে নেব এটার মান কত আছে। তাহলে ক্রমযৌগিক লেখ থেকে সেটা ক্ষুদ্রতর সূচক হোক আর বৃহত্তর সূচক হোক, দুটো একই। যদি আমাকে একটা বৃহত্তর সূচক দেয়, সেক্ষেত্রে আমি মোট পরিসংখ্যাটা দেখবো, মিডিল পয়েন্টটা দেখবো, এখান থেকে যাব, এখান থেকে বলবো মিডিয়ান। ক্লিয়ার? তাহলে এই দুটো দেখি, যেটাই দেখবে, কারণ আমরা জানি এই দুটো এখানেই ছেদ করবে, তাহলে এটা হচ্ছে এর একটা বৈশিষ্ট্য। আবার বলি, এগুলো করতে গেলে প্রথমে দেখতে হবে কন্টিনিউয়াস কিনা, কন্টিনিউয়াস না থাকলে কন্টিনিউয়াস করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা বলবে বের করতে হবে, অক্ষ আঁকতে হবে, শ্রেণীগুলো নিতে হবে, এখানে এককগুলো ঠিক করতে হবে, কি একক নিয়েছো সেটা এখানে লিখতে হবে, যে এক্স অক্ষে এত 1 সেন্টিমিটার সমান সমান এত থেকে 1 ঘর, বা 10 শ্রেণী দৈর্ঘ্য যেটা হবে 6, এবং 6 এরকম ভাবে লিখতে হবে। এখানে এককটা লিখবে, 9-এ শিখেছো কিভাবে একক লিখতে হয়, লেখার পর তুমি ছবিটা এঁকে দেবে। তাহলে এখানে অনেক ঝামেলা আছে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার।